কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি চারটে চারদিক। জেরায় ধৃত সঞ্জয় রায় কি কিছু লুকোচ্ছে? আরজিকর কাণ্ডে যে নিহত হয়েছেন তরুণী চিকিৎসক, তাকে যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় প্রথম গ্রেপ্তার হয়েছিলেন এই সঞ্জয় রায়। পুলিশের থেকে তাকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই, কিন্তু তারপরেই প্রশ্ন উঠছে জিজ্ঞাসাবাদ পর্বে সেই সঞ্জয় রায় কি কিছু লুকোচ্ছে? ধৃতের বয়ান কতটা সত্যি, কতটা মিথ্যে? কারণ দেখতে পাওয়া যাচ্ছে এই সঞ্জয় রায়ের যে গতিবিধি, সে ওই ইমার্জেন্সিতে যাওয়ার আগে, চারতলায় ওঠার আগে সে কোথায় গিয়েছিল, কি করেছিল, সেই জায়গা থেকে তার যে বয়ান, সেই বয়ানের মধ্যে কি কোনো অসঙ্গতি রয়েছে সেটাই বোঝার চেষ্টা করা হচ্ছে তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে। এবং সেক্ষেত্রে সে কতটা সত্যি বলছে সেই বিষয়ে নিশ্চিত হতে চাইছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে সেই বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে, কারণ আপনারা সকলেই জানেন মঙ্গলবার দিন এই তদন্তের যে দায়িত্ব, সেই দায়িত্ব সিবিআইকে দেওয়া হয়েছে আদালতের নির্দেশে। ফলে তারপর থেকে এখনো পর্যন্ত সিবিআই এর পক্ষ থেকে কোনো ব্রেক থ্রু দেখতে পাওয়া যায়নি। এমনকি এই খুনের ঘটনার প্রেক্ষিতে এখনো পর্যন্ত একজন না একাধিকজন জড়িত, সেই বিষয়েও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখনো অবধি কিছু জানায়নি। আপনাদের জানিয়ে রাখি, ফলে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 18 তারিখ অবধি কলকাতা পুলিশ যদি এই মামলার কোনো সুরাহা না করতে পারে তাহলে সিবিআইকে দিয়ে দেওয়ার দায়িত্ব, সিবিআইকে দিয়ে দেওয়ার সুপারিশ করবে রাজ্য সরকারই। কিন্তু তার আগেই গত মঙ্গলবারই আদালতের নির্দেশে এই মামলার তদন্তভার চলে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। তারপরে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 18 তারিখের মধ্যে সিবিআই যদি না করতে পারে তাহলে সেক্ষেত্রে সেটাও সিবিআই এর ব্যর্থতা, সেই বিষয়েও তারা পদক্ষেপ করবেন। সেটা রাজনৈতিক না প্রশাসনিক সে কথা তিনি বলেননি, কিন্তু পদক্ষেপ একটা হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে এই বিষয়ে এখনো পর্যন্ত আজকে 19 তারিখেও সিবিআই এর পক্ষ থেকে এই মামলার তদন্তে কতদূর অগ্রসর হয়েছে এখনো জানতে পারা যায়নি। আগামীকাল সুপ্রিম কোর্ট যে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে এই বিষয়টি নজরদারির কথা জানিয়েছে, সেক্ষেত্রে আগামীকাল সেই মামলা শুনানি রয়েছে। সেখানে শীর্ষ আদালতে সিবিআই তাদের প্রাথমিক রিপোর্ট জমা দেবে। ফলে সিবিআই সেখানে কি রিপোর্ট জমা দেয় তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সেই জায়গায় সেদিন ওই ঘটনার প্রেক্ষিতে সঞ্জয় রায়ের ভূমিকা ঠিক কী ছিল, সে নিজে যা মুখে বলছে তাই সত্যি, নাকি এখনো পর্যন্ত সে কিছু লুকিয়ে রেখেছে, এই বিষয়টি সুনিশ্চিত হওয়া অত্যন্ত জরুরি এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তকারী আধিকারিকদের কাছে। ফলে সেই জন্যই তারা আরও কিছু পদক্ষেপের কথাও বিবেচনা করছেন। ইতিমধ্যে এ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে কেন্দ্রীয় এজেন্সি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানতে পারা যাচ্ছে এই সঞ্জয় রায় সত্যি বলছেন না মিথ্যে, তা যাচাই করার জন্য কেন্দ্রীয় এজেন্সি এই যে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে, কোন সিদ্ধান্তের কথা তারা ভাবছেন? দেখো, ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে পলিগ্রাফ টেস্টের কথা ভাবছে তদন্তকারী আধিকারিকরা। কারণ হচ্ছে পলিগ্রাফ টেস্ট, যেটা কিনা সে মিথ্যে বলছে কিনা সত্যি বলছে, এবং তার বডির সমস্ত কিছু খুঁটিয়ে দেখবে এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে। কারণ সেটা দেখা গিয়েছিল যে প্রথমে তদন্তকারী আধিকারিকরা তারা ভেবেছিলেন যে তার যে বয়ান, সেই বয়ানে একাধিক অসঙ্গতি যখন মিলেছিল, কখনো সে বলছে তাকে ফাঁসি দিয়ে দিতে, কখনো সে বলছে তাকে ফাঁসি দিয়ে দিতে, কখনো বলছে যে তার এই ঘটনার সঙ্গে সে একাই জড়িত রয়েছে, আবার কখনো বা সে বলছে যে এই ঘটনার সম্পর্কে সে কিছুই জানে না, সে ছিল না ঘটনাস্থলে। এই যে একাধিক তার বয়ানে অসঙ্গতি, সেটাতে প্রথমে সিবিআই কর্তারা তারা ভেবেছিল সাইকোলজি কোনো সমস্যা রয়েছে, তাই সেই কারণের জন্য সাইকোলজি অ্যানালিসিস্ট এনেছিল দিল্লি থেকে। প্রায় 4 জনের আধিকারিক এসেছিল এবং যখন জেরা করা হচ্ছিল তাকে, সেই সময় সেই সাইকোলজি অ্যানালিসিস্ট তারা কিন্তু তাদের সামনে এই সঞ্জয়কে জেরা করা হচ্ছিল। কিন্তু তারপরেও তার বয়ানে যে একাধিক অসঙ্গতি, তাতে মনে করা হচ্ছে যে তার পলিগ্রাফি টেস্ট করার প্রয়োজন রয়েছে, এবং সেই কারণের জন্যই কিন্তু উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে। কারণ এই টেস্ট করার আগে একাধিক লিগ্যাল প্রসেস থাকে, সেই লিগ্যাল প্রসেসগুলো নিয়েই কিন্তু এই উচ্চ পর্যায়ের বৈঠকে তারা কথা বলছেন। এবং একই সঙ্গে তোমাকে
জানিয়ে রাখবো যে এই যে বৈঠক চলছে সেখানে কিন্তু যেমন লিগ্যাল প্রসেস নিয়ে কথা হচ্ছে এবং তার যে বয়ান এবং বয়ানে কি কি অসঙ্গতি রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে দিল্লি জোন এবং কলকাতা জোন তারা দিল্লির যারা সিনিয়র অফিসাররা রয়েছে তাদের সঙ্গে ভিসিতে কথা বলছে এবং এই বৈঠক থেকেই কিন্তু চূড়ান্ত হবে তার আদেও পলিগ্রাফ টেস্ট হবে কি হবে না এই ভিসি থেকেই চূড়ান্ত হবে বলে এমনটাই সিবিআই সূত্রে খবর। রিয়া, ঠিক কি কারণে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে সঞ্জয় রায় সে যা অ্যালিবাই দিয়েছে সেই অ্যালিবাইয়ের ক্ষেত্রে বা সে যে যে জায়গায় গিয়েছিল বলে জানিয়েছে সেই জায়গাগুলো সম্পর্কে সঠিক বলছে না মিথ্যা বলছে, ঠিক কি কারণে এই সংশয় তৈরি হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, যে কারণে তারা পলিগ্রাফ টেস্টের মতো একটা গুরুত্বপূর্ণ টেস্টের কথা ভাবছেন? দেখো অঙ্কুর, তোমাকে জানিয়ে রাখছি যে যে একাধিক বিষয় উঠে এসেছে এই সঞ্জয়কে নিজেদের কাস্টাডিতে নেওয়ার পর থেকেই সিবিআই তাকে লাগাতার জেরা করে যাচ্ছে, কিন্তু তার জেরায় একাধিক অসঙ্গতি রয়েছে। একবার যেমন সে বলছে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হোক, দ্বিতীয় সে বলছে যে সে এই ঘটনার সময় এখানে ছিল না, সে এই কাজ করেনি, এবং তৃতীয় কখনো কখনো সে বলছে যে সে একাই যুক্ত রয়েছে এই ঘটনার সঙ্গে, আর কেউ যুক্ত নেই, এবং একাধিক তার সঙ্গে মিসিং লিংক রয়েছে। সেই সমস্ত বিষয়ে সিবিআই যখন তাকে প্রশ্ন করছে তার প্রশ্নে কখনো কখনো সে উত্তর দিচ্ছে না, আবার কখনো কখনো সে উত্তর দিচ্ছে। এই সমস্ত বিষয় যেটা দেখা যাচ্ছে যে তার যে বয়ান সেই বয়ানে কিন্তু অসঙ্গতি রয়েছে, এবং সেই কারণের জন্যই মূলত এই পলিগ্রাফ টেস্টের মতো এই গুরুত্বপূর্ণ টেস্ট করাবে বলে। কারণ এর আগে আমরা দেখেছি যে একাধিক এই ধরনের হাই প্রোফাইল যে কেসগুলো হয় সেখানে অ্যাকিউজদের পলিগ্রাফ টেস্ট করানো হয়, এবং এই ক্ষেত্রেও ঠিক সেই কারণের জন্যই পলিগ্রাফ টেস্ট করানো হচ্ছে। কারণ তার যে বয়ান সেই বয়ানে সে কখনো অ্যাডমিট করছে এই ঘটনা সেই করেছে, আবার কখনো কখনো অ্যাডমিট করছে এই ঘটনা সে করেনি, এবং এই জায়গা থেকে সিবিআই মনে করছে তাহলে কি সঞ্জয় কারণ নির্দেশে কাজ করেছে, নাকি সে আগে রেকি করেছে তারপরে এই ঘটনা ঘটিয়েছে, নাকি সে যেহেতু অবাধ যাতায়াত ছিল সমস্ত বিষয় জানতো বলেই সে অবাধে চারতলায় উঠে যায় এবং তারপরে এই ঘটনা ঘটায়। কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে একাধিক মিসিং লিংক রয়েছে, কারণ একার পক্ষে এই ঘটনা ঘটানো কি সম্ভব, সেখানে যেমন একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে, এবং সে যে চারতলায় সেই সেমিনার হলে কোনো তরুণী ডাক্তার ঘুমাবে বা সেখানে রেস্ট নেবে এই বিষয়টা সে জানলো কি করে, তাহলে কি তাকে কেউ বলেছে? এই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্যই কিন্তু মূলত সিবিআই কর্তারা তাকে লাগাতার জেরা করে যাচ্ছে। কিন্তু যেই তার জেরায় যে তার বয়ান সেই বয়ানে একাধিক অসঙ্গতি, এবং মূলত সেই কারণের জন্যই যেটা দেখা যাচ্ছে যে এই কারণের জন্যই পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই কর্তারা, এবং সেই কারণে সেদিন আরজিকর হাসপাতালে গিয়েছিল এই ধৃত সঞ্জয় রায়, সেই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যারা আধিকারিকরা রয়েছেন, তদন্তকারী আধিকারিকরা, তারা কি জানতে পারছেন ঠিক কতবার গিয়েছিল সেদিন সঞ্জয় রায়? দেখো তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে এই সঞ্জয় রায় সে কিন্তু ঘটনার দিনকে তিনবার আসে, এবং তিনবার টাইমগুলো কখন কখন একটা দেখা যায় যে 5টা বিকেল 5টার সময় সে আসে, 5টা থেকে 5:30টার মধ্যে সার্জারি যে ডিপার্টমেন্ট রয়েছে সেই সার্জারি ডিপার্টমেন্টে একজন সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে সেই সার্জারি ডিপার্টমেন্টে ঢোকে, এবং সেই সার্জারি ডিপার্টমেন্টে সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে যখন ঢোকে সেখানে কয়েক মিনিট সেখানে ছিল, এবং তারপর সেখান থেকে বেরিয়ে যায়। শুধু সেখান থেকে নয়, আরজিকর ছেড়ে বেরিয়ে যায়, তার বাইক নিয়ে বেরিয়ে যায় এই ধৃত সঞ্জয়, এবং তারপরে দেখা যায় যে 11টার সময় ফের সে আরজিকরে আসে, এবং সেখানে এসে সে প্রথমে 4তলায় অর্থাৎ এমার্জেন্সি বিল্ডিং এর যে 4তলা সেই 4তলায় উঠে যায়, এবং সেখানে সে যেমনটা বয়ানে বলেছে যে সেখানে এক্সরে হবে কিনা সেই বিষয়টা জানার জন্য 4তলায় গিয়েছিল, এবং সেখানে 5 থেকে 10 মিনিট সে ছিল, তারপরে সেখান থেকে নেমে আসে, এবং তারপর থেকে কিন্তু আরজিকর চত্বরেই ছিল এই ব্যক্তি, এবং সে এখান থেকে বেরোয়নি। তারপর একদম যেটা পুলিশ তদন্ত করতে গিয়ে দেখতে পেয়েছিল যে আরজিকর চত্বরেই সেখানে সে মদ্যপান করছিল, এবং তারপর 4:03 যখন ঘড়ির কাটে সেখানে এমার্জেন্সি বিল্ডিং এ সে ওঠে, সেখানে সিসিটিভিতে দেখা গিয়েছিল। কিন্তু তার আগে যেটা সিবিআই সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে এই 4:03 এখানে ঢোকার আগে অর্থাৎ এখানে যাওয়ার আগে যেটা দেখা যায় যে 4:03 আগে
ট্রমা কেয়ার যে বিল্ডিং রয়েছে সেই ট্রমা কেয়ারে 3:50 নাগাদ ট্রমা কেয়ার বিল্ডিং এ যায় এবং সেখানে 5 থেকে 10 মিনিট কাটায়। তারপরে সেখান থেকে বেরিয়ে আসার পর এমার্জেন্সি বিল্ডিং এর যে 4 তলা সেখানে চলে যায় এবং সেখান থেকে সেমিনার হল, সেখান থেকে এই ঘটনা ঘটিয়ে 4:32 যখন ঘড়ির কাটায় সেখান থেকে বেরিয়ে আসতে দেখা যায় এবং 4:35 মধ্যে সে এই আরজিকর ছেড়ে চলে যায়। এবং এখানেই সিবিআই এর কর্তাদের তারা অনুমান করছে বা তারা এই বিষয়টাতেই মিসিং লিঙ্ক তারা পাচ্ছে যে তাহলে কি এই সঞ্জয় রায় সে 11টা থেকে একদম 4টে অবধি যে আরজিকর চত্বরেই ছিল সেই সময় কি সে রেকি করছিল এবং শুধুই কি এক্সরে করার নামে সে 4 তলায় উঠেছিল নাকি রেকি করার জন্য উঠেছিল? এই সমস্ত বিষয় ইতিমধ্যেই কিন্তু খতিয়ে দেখছে সিবিআই কর্তারা যে শুধুমাত্র সে পেশেন্ট আছে বলে তার জন্যই সে আরজি করে এসেছিল কিনা, নাকি রেকি করার জন্য এসেছিল, নাকি এই তরুণী আগে থেকে টার্গেট ছিল। এই সমস্ত বিষয় ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে সিবিআই এর তরফ থেকে। রিয়া, আরেকটা বিষয় জানতে চাইবো, এই মুহূর্তে আন্দোলনকারীদের বক্তব্য হচ্ছে গিয়ে এক হচ্ছে তারা জাস্টিস চাইছেন মৃত তরুণী চিকিৎসকের বিষয়ে, তার পাশাপাশি আরজিকর হাসপাতালের নিরাপত্তা। সিবিআই ওই তরুণীকে কে খুন করেছে সে বিষয়টি খুঁজছে, কিন্তু আরজিকর হাসপাতালের নিরাপত্তার বিষয়ে এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি করলেন, কতগুলো দিককে মানে সেই বিষয়ে কতটা তৎপরতা দেখা গেল? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যেটা দেখা যাচ্ছে যে এই ঘটনার পর থেকে যেটা হয়েছে যে একাধিক হায়ার অথরিটিস চেঞ্জ হয়েছে এবং সেই হায়ার অথরিটিস নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন তুলে দিয়েছে এখানকার ডাক্তাররা, পড়ুয়ারা এবং এখানকার যা নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু বড় সড়ো কোয়েশ্চেন মার্কের মুখে বা প্রশ্নচিহ্নের মুখে পড়ে রয়েছে এই আরজিকরের নিরাপত্তা। কেন প্রশ্নচিহ্নের মুখে পড়ে রয়েছে তোমাকে জানাবো যে যেটা দেখা গিয়েছে যে এই আরজিকরে যে 4 তলায় যেখানে এই ঘটনাটি ঘটেছে সেই 4 তলায় এতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, এতগুলো ওয়ার্ড রয়েছে, সেখানে মাত্র রয়েছে একটা সিসিটিভি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি বুঝতে পারছো যে কতটা বড়সড় নিরাপত্তার গাফিলতি রয়েছে। সেই কারণের জন্যই যেটা দেখা যাচ্ছে যে এত বড় একটি দুর্ঘটনা ঘটে গেল এবং কেউ টেরও পেল না। এবং শুধু তো তাই নয়, এখানে একাধিক সিকিউরিটি থাকে, সেই সিকিউরিটি যখন বাইরে থেকে কেউ আসে তাদের আইডি কার্ড চেক করাটা সেটাই কিন্তু স্বাভাবিক, কিন্তু এখানকার সিকিউরিটি গার্ড যেটা ঘটনার 3 দিন পরে আমরা একটি স্টোরি করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে এখানকার সিকিউরিটি গার্ড তারা বলছে যে আমরা কারোর আইডি কার্ড যদি চেক করি তাহলে হায়ার অথরিটিসকে আমাদের জবাবদিহি করতে হয়। কেউ যদি বলে সে এখানের স্টাফ বা সে এখানকার ডাক্তার তাহলে গলায় স্টেথো থাক বা না থাক তাকে অ্যালাউ করে দিতে হয়। এবং এখান থেকে কার্যত পরিষ্কার যে তুমি বা আমি কিন্তু খুব সহজে যদি নিজেদের স্টাফ পরিচয় দিই তাহলে কিন্তু খুব সহজেই বা বাজার থেকে একটা স্টেথো গলায় ঝুলিয়ে আমরা কিন্তু নিজেদেরকে ডাক্তার পরিচয় দিয়ে খুব সহজেই এই এমার্জেন্সি বিল্ডিং এর ভিতরে বা যে এই আরজিকরের যে কোনো জায়গায় সেই বিল্ডিং আমরা উঠে যেতে পারবো। এবং তাহলে এখানে এই যে সিকিউরিটির বিষয়টা আসছে সেই সিকিউরিটিটা কোথায়, এই প্রশ্নটা কিন্তু বারংবার উঠেছে। যদিও আজকে যেটা চোখে পড়লো বা আজকে যেটা দেখা গেল যে হসপিটাল অথরিটি থেকে আরম্ভ করে যারা হোস্টেলের অথরিটি রয়েছে, যারা দায়িত্বে রয়েছে হোস্টেলের, এবং একই সঙ্গে কলকাতা পুলিশ, পিডব্লিউডি এবং আউটপোস্টের যিনি ওসি রয়েছেন তাকে সঙ্গে নিয়ে এই হসপিটালের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালো এবং সেখানে কোথায় কোথায় নিরাপত্তার গাফিলতি রয়েছে, কোথায় আরো সিসিটিভি বসাতে লাগবে সেই সমস্ত বিষয়টা তারা কিন্তু নোটিস করলো এবং তারা নিরাপত্তার বিষয়টা নজর দেওয়া হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। রিয়া, আরেকটা বিষয় জানতে চাইবো, এই যে সিবিআই এর যে তদন্তকারী টিম, সেই তদন্তকারী টিমের যারা রয়েছেন তদন্তকারী আধিকারিকরা, সদস্যরা, তাদের বিষয়ে কি জানতে পারা যাচ্ছে? এরা এর আগে এরকম গুরুত্বপূর্ণ কোন কেস সামলেছেন? একদমই কলকাতা পুলিশের হাত থেকে যখন সিবিআই এর হাতে এই তদন্তভার যায় এবং হস্তান্তর হয় এই কোর্টের নির্দেশে, তারপরেই দেখা যায় যে সিবিআই এর যে স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা কলকাতার উপরে ভরসা না করে দিল্লি থেকে সোজা একাধিক সিনিয়র অফিসিয়াল, যেখানে দিল্লি জোনের জয়েন্ট ডিরেক্টর থেকে আরম্ভ করে এই লেভেলের একাধিক সিনিয়র অফিসারকে দিল্লি থেকে নিয়ে আসা হয়। এবং শুধু তাই নয়, সিএফএসএল থেকে আরম্ভ করে এইমসের ডাক্তাররা সেই টিমে রয়েছে
এবং কলকাতা থেকেও কিন্তু অ্যাসিস্ট করার জন্য একাধিক অফিসারকে নেওয়া হয় এবং সব মিলিয়ে যেটা দেখা যায় যে 24 থেকে 25 জন সেই টিমে রয়েছিল। কিন্তু সেই তদন্ত করতে গিয়ে তাদের মনে হয়েছে যে এই টিমে অ্যাসিস্ট করার জন্য এই ধরনের ঘটনা যারা করে এসেছে বা এই ধরনের কেস যারা হ্যান্ডেল করে এসেছে সেই রকম অফিসার লাগবে এবং সেই কারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা দেখা গেল যে গতকাল রাতেই একজন অফিসার এসপি র্যাঙ্কের একজন মহিলা অফিসারকে সোজা দিল্লি থেকে নিয়ে আসা হয় কলকাতাতে। তিনি হচ্ছে আমরা জানিয়ে রাখবো যেটা যে নাম আমরা তার নাম নিতে পারবো না, কারণ সিবিআই সূত্র মারফত আমরা এটা জানতে পেরেছি, সেই কারণের জন্য নামটা হয়তো আমরা নিতে পারছি না। কিন্তু সেই এসপি র্যাঙ্কের যে অফিসার, সেই অফিসার কিন্তু হাথরাসের ঘটনায় তিনি সিটে ছিলেন এবং তিনি সেই হাথরাসের যে গ্যাং রেপের যে ঘটনা ঘটেছিল তিনি একদম সামনের সারিতে থেকে তদন্ত করেছিলেন। এবং আরজি করও যেহেতু হাথরাসের থেকে কম হাই প্রোফাইল নয়, সেই কারণের জন্য এই আরজি কর ঘটনা যেটা নিয়ে একাধিক অভিযোগ উঠে যাচ্ছে, একাধিক অভিযোগ এবং একাধিক প্রোটেস্ট, একদম দেশ জুড়ে প্রোটেস্ট হচ্ছে, যেটা দেশের বাইরেও প্রোটেস্ট হচ্ছে, সেই যেটা একটা ইন্টারন্যাশনাল জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। সেই কারণের জন্যই কিন্তু একজন দক্ষ অফিসার অর্থাৎ এসপি র্যাঙ্কের একজন মহিলা অফিসার যিনি কিনা হাথরাস ঘটনায় একদম গ্যাংরেপের ঘটনায় সামনের সারিতে থেকে তদন্ত করেছে, সেই ধরনের দক্ষ অফিসারকে গতকালকেই আনা হয়েছে এবং আজকে তিনি সিজিওতে গিয়েছেন। এই ঘটনার সমস্ত কিছুটা পুঙ্খানুপুঙ্খভাবে তিনি খতিয়ে দেখছেন এবং আজ থেকেই কিন্তু তিনি এই যে 25 জনের যে টিম ছিল সেই টিমে নিযুক্ত হলেন এই অফিসার এসপি র্যাঙ্কের এই মহিলা অফিসার, এবং আজ থেকেই তিনি তদন্তের গতিবিধি দেখছেন এবং তদন্তে যোগ দিয়েছেন আজ থেকেই এই মহিলা অফিসার। ধন্যবাদ রিয়া। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। যে তথ্য পাওয়া গেল, সিবিআই যে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে আরজি করের এই ঘটনাকে, সেটা তাদের এই নির্বাচনে হাথরাসের তদন্তকারী আধিকারিককে সামিল করাটাও একটা অবশ্যই তার একটা বার্তাবাহক। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। দুই বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী, তাদেরকে তলব করা হয়েছে লালবাজারে। তাদের বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়ানোর অভিযোগ করা হয়েছিল এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই তাদেরকে লালবাজারে তলব করা হয়। গতকালই তলব করা হয়েছিল, কিন্তু তারা জানিয়েছিলেন আজকে তারা সেখানে হাজিরা দেবেন এবং চিকিৎসকদের সঙ্গে নিয়েই আজ লালবাজার অভিমুখে যান দুই চিকিৎসক। যদিও খানিকটা দূর এগোনোর পর ফিয়ার্স লেনের কাছে বাকি চিকিৎসকদের আটকে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। এই দুই চিকিৎসক তাদের আইনজীবী নিয়ে লালবাজারে গিয়েছেন বলেই জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, ঠিক কতক্ষণ হয়েছে এই দুই চিকিৎসক লালবাজারের ভেতরে ঢুকেছেন? যাওয়ার আগে কি বার্তা দিয়ে গেলেন তারা গণমাধ্যমের কাছে? দেখো, তোমাকে বলি যে আজকে এই আরজিকর কাণ্ডের জেরে ডক্টর কুণাল সরকার এবং ডক্টর সুবর্ণ গোস্বামীকে যে লালবাজারে তলব করা হয়, সেই তারা যখন দেখা করতে আসার সিদ্ধান্ত নেন তখন সিনিয়র ডাক্তার থেকে শুরু করে অন্যান্য ডাক্তাররা তারা র্যালি করে তাদেরকে নিয়ে আসেন। যদিও সেই র্যালি আটকে দেওয়া হয়েছে লালবাজারের অদূরে ফিয়াসলের সামনে। এই মুহূর্তে দুই ডাক্তারই কিন্তু এই লালবাজারের ভিতরে গিয়েছেন এবং ডক্টর কুণাল সরকার সুবর্ণ গোস্বামীর সঙ্গে পুলিশ আধিকারিকরা চিত্রকর্তারা কথা বলছেন, এটুকু আমরা খবর পেয়েছি। তবে ঠিক কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বা কি জানতে চাইছেন এই বিষয়টাই এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। অনেকে অনেক রকম কথা বললো, ততক্ষণ পর্যন্ত আমরা পিন পয়েন্ট অ্যাকুরেসিতে পৌঁছতে পারবো না যে ঠিক কি বিষয়ের ওপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো বা কেন তাদেরকে হঠাৎ ডাকা হলো এই লালবাজারে এইরকম দুজন সিনিয়র মোস্ট ডাক্তারকে। এবং সেই বিষয়টা জন্যই আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। প্রায় ইতিমধ্যে তোমায় বলে রাখি প্রায় 35 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে, এখনো তাদের কথাবার্তা চলছে। এখনো পর্যন্ত তারা দুজনেই ভেতরে রয়েছে, কেউ বেরোননি। তবে যে খবর পাওয়া যাচ্ছে যে এই আরজিকর কাণ্ডের সঙ্গে কাণ্ডের পর এই ডাক্তার তারা যে ব্যক্তিগত অভিমত বা মতামত প্রকাশ করেছিলেন সেই বিষয়টাকেই পুলিশ এবং সরকার পক্ষ হয়তো ঠিকঠাক মানে চোখে দেখছে না এবং সেই কারণেই হয়তো তাদেরকে ডেকে সেই বিষয়টা কেন কিভাবে মন্তব্য করলেন, তারা কি জানেন বা এই ধরনের মন্তব্যের পেছনে তাদের উদ্দেশ্য কি এবং এই মন্তব্য করার আগে তারা কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, এই বিষয়গুলি নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে বলেই মনে করা হচ্ছে। তবে আর কিছুক্ষণের মধ্যে যদি এই ডক্টর কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে
ইন্টারোগেট করে ছেড়ে দেওয়া হয়, তাহলে তারা বাইরে থেকে ভেতরে যাওয়ার সময় বলেই গিয়েছেন যে ভেতরে যা কিছু হবে এটা তাদের ব্যক্তি মৌলিক অধিকারের মধ্যে পড়ে। বেশকে সমস্ত কিছু বলে যাওয়া এবং ডাক্তারদের উদ্দেশ্য তারা বলে গেছেন যে তিনি এই ঘটনার জন্য তিনি বিগত দিনে যে স্ট্যান্ড নিয়েছিলেন বর্তমানে তিনি একই স্ট্যান্ডে রয়েছেন এবং প্রত্যেকটা ডাক্তারকে এই ঘটনার জন্য এগিয়ে আসতে হবে এবং ইউনাইটেডলি এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এই কথাই তিনি বলে গেছেন। ডাক্তারদের সলিডারিটি জানিয়ে গেছেন। বোঝাই যাচ্ছে যে তিনি কিন্তু ভেঙে পড়ার লোক নন এবং এই দুই ডাক্তারই কিন্তু যথেষ্ট কনফিডেন্সের সঙ্গে যে ভেতরে পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলতে গিয়েছেন, এটা কিন্তু বলাই যায়। এ বিষয়ে আজকে ঠিক কি বলেছেন বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার, চিকিৎসক মানস গুমটা, আমরা শোনাবো। আমাদের আজকে ইনভেস্টিগেশনের মধ্যে আমরা সুরাহা চাই। আমরা চাই আমাদের মেয়েরা সুরক্ষিত ভাবে কাজ করুক। আমরা চাই যে হাজারো হাজারো মানুষ গভর্নমেন্ট হসপিটালে আসে, যে ডাক্তাররা কাজ করে তারা সেখানে আজকে একটা হাসি মুখে সুরক্ষিত ভাবে তারা কাজ করুক। এবং গভর্নমেন্টকে অনুরোধ করব যে মাটি আপনাদের উৎপত্তি, যে মানুষের হাত ধরে মুভমেন্ট ধরে আজকে আপনারা এখানে এসেছেন, আবার আসুন, মাটিতে পা দিয়ে চলুন, মানুষের দিকে চোখ না রাঙিয়ে মানুষের দিকে হাতে হাত রাখুন। চিকিৎসক সমাজ সামগ্রিকভাবে মনে করেছে যে এটার বিরুদ্ধে যতটা পারা যায় প্রতিবাদ করা দরকার এবং সেজন্যই বারবার প্রতিদিন এখন চিকিৎসকরা রাস্তায় আছে এবং আবার সবাই রাস্তায় এসছে। কাজী একজন বহু চিকিৎসকের মধ্যে একজন হিসেবে আমাদেরও মনে হয়েছে এটা সিনিয়র জুনিয়র কোনো ভেদাভেদ নেই, এটা মানুষ পুরুষ নারীর কোনো ভেদাভেদ নেই, এটা সামগ্রিকভাবে একটা প্রতিবাদের কণ্ঠস্বরে আজকে ধ্বনিত হবে। মেডিকেল কলেজ থেকে শুরু করে লালবাজার পর্যন্ত চিকিৎসকরা পথ হাঁটবে, কিন্তু চিকিৎসকরা পথ হাঁটবে শুধু নয়, সাধারণ মানুষও তার সাথে পথ হাঁটবে। কারণ এখন যেখানেই যাচ্ছে সেখানেই দাঁড়িয়ে প্রতিবাদের গর্জন ধ্বনিত হচ্ছে। কাজেই এটাকে শুধু চিকিৎসকদের সমস্যা বলে, চিকিৎসকদের ভাষা বলে, চিকিৎসকদের প্রতিবাদ বলে ভাবার জায়গায় এখন নেই। এটাই তো আমাদের প্রতিবাদ। আমরা এখানে এসেছি, আমরা বোঝাতে চাই সরকারকে, আপনি ভয় দেখাতে চাইছেন, আমরা বোঝাতে চাই সরকারকে যে ভয় দেখিয়ে আপনি আন্দোলন ভেঙে দেবেন সেরকমই একটা পরিকল্পনা করেছেন। এটা যে উল্টো হবে সেটা বোঝানোর জন্যই আজকে আমাদের এই কর্মসূচি। আজকে সুবর্ণ গোস্বামী একা নয়, আজকে কুণাল সরকার একা নয়, এরা আন্দোলনের মুখ। এরা যে আন্দোলন হচ্ছে বিচার চেয়ে সেই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা ভূমিকা পালন করেছে, কোনো ব্যক্তিগত পরিসরে তারা ভূমিকা পালন করেনি। সরকার ভেবেছে 42 জনকে ট্রান্সফার করে এই আন্দোলন ভেঙে দেবে, সরকার ভেবেছে 3 জনকে লালবাজারে ডেকে পাঠিয়ে এই আন্দোলন ভেঙে দেবে। কোথায় ছিল এই পুলিশ যারা ডেকে পাঠাচ্ছে? যখন আরজিকরটা ভাঙচুর হয়, যখন ওই লোপাট মানে ওইখানকার যে এভিডেন্স আছে সেগুলোকে লোপাট করবার জন্য দুষ্কৃতী বাহিনী ওখানে ঢুকে পড়ে, তারা সব সিস্টারের ঘরে ঢুকে বলেছিল আপনাদের ওই এপ্রনগুলো দিন। সেই পুলিশ এখন ডেকে পাঠাচ্ছে যারা আন্দোলনের মুখ তাদেরকে। আমরা সরকারকে আবারও বলছি, যত আক্রমণ করবেন তত আন্দোলনের পরিধি বাড়বে, যত আক্রমণ করবেন তত সমাবেশের পরিধি বাড়বে এবং গ্রাম থেকে মিছিলের পরিধি বাড়বে এবং গ্রাম থেকে শহর থেকে গ্রাম, গ্রাম থেকে একদম প্রান্তিক জায়গায় এই আন্দোলন ছড়িয়ে পড়বে। হুঁশিয়ারি দিচ্ছি যে আপনি সেই দিক পথে এগোবেন না। বিচার চাইছে, বিচার দেওয়ার ব্যবস্থা করুন। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কেউ যেন তাদের পরিচিতি ব্যতি রেখে কেউ যেন ছাড় না পায়, প্রত্যেককে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন এবং আরজিকরের বুকে যে দুষ্কৃতীরা ভাঙচুর করলো তাদের প্রত্যেককে চিহ্নিত করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। আরজিকরেও পুলিশের রাখি বন্ধন কর্মসূচি, ডাক্তারদের রাখি পরালেন পুলিশ কর্মীরা, পাল্টা পুলিশকেও রাখি পরিয়েছেন চিকিৎসকরা। তারা যে ব্যান্ড পরিয়েছেন পুলিশকে, সেই ব্যান্ডে লেখা উই ওয়ান্ট জাস্টিস, এবং এভাবেই রাখি বন্ধন কর্মসূচি পালিত হলো আজ আরজিকরের হাসপাতাল চত্বরে। পুলিশ যেমন রাখি পরিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকদের, পাল্টা আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকেও উই ওয়ান্ট জাস্টিস লেখা ব্যান্ড পরিয়ে দেওয়া হলো পুলিশ কর্মীদের হাতে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আরজিকর হাসপাতাল চত্বরে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। সামগ্রিক পরিস্থিতিটা শুভঙ্কর তোমার কাছ থেকে জানতে চাইব, আজ আরজিকর হাসপাতালে সকাল থেকে কি চিত্র দেখতে পাচ্ছ? দেখো, সকাল থেকেই বলা যেতে পারে একেবারে খবরের ঘনঘটা এই আরজিকর হাসপাতালে। এবং তোমায় জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটি হচ্ছে পিজিটি বিল্ডিং, এবং পিজিটি বিল্ডিংয়ের সামনে এই মুহূর্তে মানববন্ধন কর্মসূচি যারা ডাক্তাররা রয়েছেন তাদের চলছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে একটু, একেবারে আমার ক্যামেরার সামনেই সেই চিত্র ধরা রয়েছে। দেখতে পাচ্ছ
যে এখানে যারা রয়েছে ডাক্তারি পড়ুয়া, ডাক্তার, জুনিয়র ডাক্তার, প্রত্যেকেই কিন্তু এখানে সারিবদ্ধভাবে সার্কেল করে লম্বা লাইন করে প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছে এবং মানববন্ধনের একটাই উদ্দেশ্য তাদের, যে ঘটনা ঘটেছে, যে নক্কারজনক ঘটনা ঘটেছে নির্যাতিতা ছাত্রীর জন্য, বিচারের জন্য, তার বিচারের জন্য, দোষীদের শাস্তির জন্য তাদের আজকের এই মানববন্ধন। এবং আজ আমরা দেখলাম একটা অন্য রকমের রাখি কিন্তু এই আরজিকর হাসপাতালে কি হলো সেখানে, আমরা সেখানে কিন্তু আনন্দ দেখিনি, সেখানে বিষাদের সুর শুনেছি আমরা। যখন পুলিশের তরফ থেকে রাখি পরানো হয়েছিল সেই সময় কিন্তু কান্নায় ভেঙে পড়েন অনেক জুনিয়র ডাক্তার এবং তারা বলছিলেন যে যদি পুলিশ একটু সক্রিয় হতো তাহলে হয়তো 14 তারিখে যেভাবে দুষ্কৃতীরা ঢুকে তাণ্ডব চালিয়েছে সেই তাণ্ডব হয়তো তারা চালাতে পারতো না। আজ যেভাবে সহৃদয় হয়ে পুলিশ এগিয়ে এসে আলিঙ্গন করে মেয়েরা অর্থাৎ মহিলা পুলিশ কর্মী যারা রাখি পরিয়েছেন তারা জড়িয়ে ধরেছেন, আমরা দেখেছি ডাক্তাররাও তাদেরকে যেভাবে স্টিকার পরিয়েছে যেখানে উই ওয়ান্ট জাস্টিস লেখা এবং সেই সঙ্গে কালো রাখি, প্রতীকী রাখি পরিয়েছে তাদের। এবং স্বাভাবিকভাবেই কিন্তু একজন পুলিশ কর্তা আমাদের সঙ্গে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অঙ্কুর তিনি জানিয়েছেন যে বিচার চাওয়ার প্রত্যেকের অধিকার আছে এবং সেই বিচার পাইয়ে দেওয়া পুলিশের কাজ বিভিন্নভাবে স্পষ্ট তিনি কিন্তু করেছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে। পুলিশ কর্মী যারা রাখি পরাচ্ছিলেন মহিলা তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারাও কিন্তু জানিয়েছেন যে আজকে ভাই বোন ভাইয়ের একটা সম্পর্ক দৃঢ় আরও হয় এই রাখি বন্ধনের মধ্যে দিয়ে। কিন্তু এখানে বিষাদের সুর রয়েছে, যে ঘটনা ঘটে গেছে সেটা একেবারেই কাম্য ছিল না, তারা কিন্তু মেনে নিয়েছেন সেটা। এবং স্বাভাবিকভাবেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে সিবিআই যেরকম এসছে, সিবিআই তার তদন্ত ভেতরতে চালাচ্ছে এবং এখনো পর্যন্ত কিন্তু সিবিআইয়ের দল রয়েছে আরজি করে। অন্যদিকে আমরা দেখলাম যে রাখি বন্ধন যেভাবে হলো, একই সঙ্গে এতদিনে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়া, তাদের কর্তব্যে গাফিলতি একাধিক অভিযোগ উঠেছে। আজকেও কিন্তু আমরা দেখেছি রাখি পড়াতে যখন চোখের জলে চোখ ভিজে গিয়েছে জলে, তখন জুনিয়র ডাক্তারেরা বা ডাক্তার যারা বিক্ষোভ করছিলেন, অবস্থান করছিলেন, তারা কিন্তু তাদের বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট করেছেন যে পুলিশ যদি একটু সহৃদয় হতো, 14ই আগস্ট মধ্যরাতে যদি আরেকটু সাহস দেখাতো তাহলে তো আজকে এত ভালো এত বড় হাসপাতালের এমার্জেন্সিটা বাঁচানো যেত। ডাক্তার যারা আন্দোলন করছিলেন তারা প্রাণ ভয়ে ছুটে পালাতেন না, তাদের মার খেতে হতো না এইভাবে। এবং আমি আরেকবার সেই ছবি দেখাচ্ছি কিভাবে দেখো এই মুহূর্তে মানববন্ধন করে তারা এখানে দাঁড়িয়ে রয়েছে, পিজিটি বিল্ডিং পাশেই প্রিন্সিপালের রুম এবং স্বাভাবিকভাবেই কিন্তু সমস্ত ডাক্তার ফ্রেটার্নিটি বিশেষ করে এই আরজি করের তারা এখানে সমাবেত হয়েছেন, তারা এসছেন রাখি বন্ধন উৎসবে তারা ছিলেন। এই উৎসবে কোনো আনন্দের সুর অবশ্যই নেই, বিষাদের সুর রয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে তাদের কিন্তু একটাই দাবি, রাখি পরিয়েছে একেবারেই। শুভঙ্কর তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে রয়েছেন আরজিকর হাসপাতাল চত্বরে। আমরা আবারও ফিরবো শুভঙ্করের কাছে, কিন্তু একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর সঙ্গে থাকুন। আপনারা দেখছেন 4টে 4 দিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। আরজিকরের নিহত ডাক্তার পড়ুয়ার বাড়িতে ফের সিবিআই এর তদন্তকারী দল, সিবিআই এর 2 জন আধিকারিক নিহত পড়ুয়ার বাড়িতে গিয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। আপনারা জানেন এর আগেও সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা গিয়েছিলেন তার পরিবারের সঙ্গে কথা বলতে, তার বাবা এবং মায়ের সঙ্গে কথা বলেন তারা এবং সেখানে কথা বলার পর সেখান থেকে বেশ কিছু তথ্য তাদের কাছ থেকে নিয়েছিলেন এবং ওই নিহত চিকিৎসকের বাবার পক্ষ থেকেও জানানো হয়েছিল পরবর্তীকালে গণমাধ্যমে। তারা যাবতীয় তথ্য, তাদের যে সমস্ত জায়গায় সংশয় বা সন্দেহ ছিল সেই সন্দেহের কথা তারা জানিয়েছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকদের। এবং তারপরে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা আবারও গিয়েছিলেন এবং আজকে আবার তারা গিয়েছেন ওই নিহত চিকিৎসকের বাড়িতে। সেক্ষেত্রে অনেকগুলি প্রশ্ন জোরালো হচ্ছে যে নিহত চিকিৎসকের বাড়িতে থেকে এর আগে একটি ডায়েরি উদ্ধার করেছিল পুলিশ, ফলে সেই ডায়েরি অবশ্যই সমস্ত নথিপত্রের সঙ্গে সিবিআই এর কাছে গিয়েছে। সেই ডায়েরিতে প্রত্যেক দিন নিজের জীবনপঞ্জি লিখতেন ওই নিহত চিকিৎসক, তেমনটাই জানিয়েছিলেন তার বাবা। ফলে সেখানে কোনো সন্দেহ নাকি অন্য কোনো বিষয়ে কোনো প্রশ্ন উদয় হয়েছে তদন্তকারী আধিকারিকদের মাথায়, সেই কারণেই তা নিরসন করতে গিয়েছেন, সেই বিষয়টি জানার রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার, আমরা সরাসরি চলে যাব সেখানে। জয়ন্ত, কি জানতে পারা যাচ্ছে এই যে সিবিআই তদন্তকারী আধিকারিকদের দল কখন এসেছেন, তারা ঠিক কোন কোন বিষয়গুলি জানতে চাওয়া হতে পারে, কি জানতে পারা যাচ্ছে? দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে নির্যাতিত চিকিৎসক
পানিহাটি তার বাড়ির একেবারে সামনে, এবং সেখানে কিন্তু সিবিআইয়ের আধিকারিকরা কিন্তু সকালবেলা থেকে এসেছিলেন। এবং তোমাকে অঙ্কুরদা টাইমিংগুলো যদি একটু জানিয়ে রাখি, প্রথমে বেলা 12টা 5 সেই সময় কিন্তু সিবিআইয়ের দুজনকে দেখা যায় এখানে আসছে এবং তারা তদন্ত প্রক্রিয়া তারা ছিলেন। ঠিক এখন থেকে বলা যেতে পারে প্রায় 15 মিনিট আগে সিবিআইয়ের আরও 3 জন আধিকারিক আছে এবং এই যে নির্যাতিতার বাড়ি, সেই বাড়িতে তারা প্রবেশ করে তারা কিন্তু ইতিমধ্যেই সেই বাড়িতে ঢুকে কিন্তু তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং যখন আরেকটি টিম আসে, সেকেন্ড হাবে যে আরেকটি টিম আসে, তাদের হাতে কিন্তু অনেক নথি দেখা যায়, ল্যাপটপ দেখা যায় এবং একটি বক্স নিয়ে তাদের ঢুকতে দেখা যায়। এবং এখানেই হচ্ছে প্রশ্ন যে মূলত তাহলে সিবিআই কি কোনো নতুন তথ্যের সন্ধান পেল? পরবর্তীতে যে টিম তাহলে কেন ডাকা হলো? এখানে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে এবং মূলত যেটা জানতে পারা যাচ্ছে, যেটা অনুমান করা যাচ্ছে প্রাথমিকভাবে, যে যদিও সিবিআই তরফ থেকে এখনো সেই অর্থে কোনো কনফার্মেশন দেওয়া হয়নি, তবে প্রাথমিকভাবে যেটা অনুমান করা যাচ্ছে, গতকালকে একটি স্টেটমেন্ট দিয়েছিলেন পরিবারের তরফ থেকে দেওয়া হয়েছিল। তারা বলেছিলেন যে ডায়েরি কার্যত ছোটবেলা থেকে ক্লাস 9 থেকে তার মেয়ে অর্থাৎ নির্যাতিতা চিকিৎসক লিখতেন, সেই ডায়েরি যখন পুলিশের হাতে যায় তারপরে কিন্তু সেই ডায়েরি চলে যায় সিবিআইয়ের হাতে। আর তারপরে যেটা দেখা যায় যে 3টে পাতা ছেঁড়া রয়েছে এবং একটি পাতার ছবি নির্যাতিতার যে বাবা তার কাছে রয়েছে। অর্থাৎ এই ছেঁড়া পাতায় কি কোনো রহস্য লুকিয়ে রয়েছে? নির্যাতিতার বাবা গতকালকে কিন্তু কথা বলেছিলেন, যেখানে এটা অন্তত প্রমাণ হয়ে যায় যে সেই ছেঁড়া পাতা এমন কিছু লেখা ছিল যে সেই ছেঁড়া পাতার ছবি তাদের কাছে রয়েছে এবং তারা বলেছেন তদন্তের সাপেক্ষে যদি সিবিআই সেই ছেঁড়া পাতা সম্পর্কে কোনো তথ্য জানতে চায়, তাদের বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করে, তাহলে কিন্তু তারা সেটা জানাতে প্রস্তুত। এবং তারপরে গতকালকে স্টেটমেন্টের পরে আজকে কিন্তু সিবিআই তৎপরতা এই নির্যাতিতার বাড়িতে। ফলত এই দুটো সূত্র হিসাব করি, তাহলে তো প্রাথমিকভাবে কিন্তু যে অনুমান করা যেতেই পারে যে এই যে সূত্র, যে তোমাকে কথাটা বললাম, এই ছেঁড়া ডায়েরির পাতায় কি কোনো রহস্য লুকিয়ে রয়েছে, সেই রহস্যের এবার সমাধান করতে বা সেই রহস্য ভেদ করতেই কি সিবিআই এই নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে, এটাই কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যে থাকলেও তবে এটাই অনুমান এবং বিশেষ সূত্র মারফত কিন্তু জানতে পারা যাচ্ছে। অঙ্কুরদা, একেবারেই ধন্যবাদ জয়ন্ত। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। বেলা 12টা থেকে এখনো পর্যন্ত সিবিআই এর 2টি টিম রয়েছে নিহত চিকিৎসকের বাড়িতে এবং সেখানে তারা বেশ কিছু নথিপত্র এবং একটি বক্স, যার মধ্যে কোনো বিশেষ যন্ত্র থাকতে পারে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তা নিয়েই তারা প্রবেশ করেছেন ওই বাড়িতে। ফলে সেক্ষেত্রে আজকে নতুন করে কোন তথ্যের খোঁজে ফের এই নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে গিয়েছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা, তা নিয়ে জল্পনা চলছে। এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি সিবিআই এর তদন্তকারী আধিকারিক বা নিহত চিকিৎসকের তরুণীর পরিবার। ফলে এই বিষয়টির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এদিকে একদিকে যেমন চলছে তদন্ত প্রক্রিয়া, তার পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতিও এগোচ্ছে জোর কদমে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, তাকে লালবাজারের পক্ষ থেকে তলব করা হয়েছিল এবং সেখানে দুবার তলব করা হয়, দুবারই তিনি শারীরিক অসুস্থতার কারণে সেই তলবকে এড়িয়ে যান। কিন্তু তারপরে গ্রেপ্তারির আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুখেন্দু শেখর রায়। তিনি একেবারে সরাসরি হাইকোর্টের কাছে রক্ষা কবচ চেয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, আজ কলকাতা হাইকোর্টে এই যে রক্ষা কবচে মামলা দায়ের করেছেন সুখেন্দু শেখর রায়, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদকে ঠিক কি বলা হলো মহামান্য আদালতের পক্ষ থেকে? দেখো, সুখেন্দু শেখর রায় গ্রেপ্তারির আশঙ্কা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার আইনজীবীর পক্ষ থেকে আজকে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ করে বলা হয় যে তাকে প্রথম নোটিশ দেওয়ার পর তিনি তার শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তাকে দ্বিতীয় নোটিশ দেওয়া হয়েছে। তাতে তিনি আশঙ্কা করছেন তাকে গ্রেফতার করা হতে পারে। এই আশঙ্কা থেকেই রক্ষা কবচের জন্য তিনি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে চান, এমনটাই আবেদন নিয়ে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ করেন তার আইনজীবী। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ তার মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দিচ্ছেন না তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়।
ফুসফুসের সমস্যা, এইমসে চিকিৎসা চলছে একথাও তিনি জানিয়েছেন। লালবাজারের তলবের উত্তরে এমনটাই জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ। তারপরেও দুবার তার কাছে তলবের চিঠি পৌঁছয়, শেষ পর্যন্ত তারই প্রেক্ষিতে তিনি গ্রেপ্তারির আশঙ্কা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঠিক কি জানতে পারা যাচ্ছে এই যে সুখেন্দু শেখর রায় লালবাজারের তলব এড়াচ্ছেন, এ বিষয়ে তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে তাদের দলীয় সাংসদকে কি কোনো নির্দেশ দিচ্ছে, বা তার এই যে তলব এড়িয়ে যাওয়া তাকেই বা কিভাবে দেখছে তৃণমূল কংগ্রেস? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকাল সুখেন্দু শেখর রায়ের যে বক্তব্য, এতে কিন্তু তারা খুব একটা ভালো চোখে বিষয়টি নিচ্ছেন না। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ তীব্র বিরোধিতা করেন। সেই জায়গাতে কিন্তু লালবাজারের পক্ষ থেকে তাকে তৃতীয়বার নোটিশ দেওয়া হয়েছে, তিনি এখনো পর্যন্ত উপস্থিত হননি। শেষবার তিনি যেটা লালবাজারকে জানিয়েছেন ইমেল মারফত, সেখানে একটি এইমসের চিকিৎসার কাগজ পাঠিয়েছেন, এসএসকেএম হাসপাতালের একজন চিকিৎসকের প্রেসক্রিপশন পাঠিয়েছেন। তিনি ফুসফুসের রোগে ভুগছেন বলে তিনি উপস্থিত হতে পারছেন না, তিনি সুস্থ হলে তিনি নাকি দেখা করবেন। অন্যদিকে তিনি কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, কারণ তিনি গ্রেপ্তারির আশঙ্কা করছেন। সেই জায়গা থেকে তিনি আগাম জামিনের একটা ব্যবস্থাও তিনি করছেন। দলের পক্ষ থেকে একেবারে কোণঠাসা অবস্থা থেকে তিনি যেভাবে আজ সকালেও রবীন্দ্রনাথের একটি কবিতার লাইনকে তুলে বলেছেন, আমি ভয় করব না, ভয় করব না, সেই জায়গাতে কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এখনো পর্যন্ত কোনো মন্তব্য করছেন না। কিন্তু বিষয়টিতে অত্যন্ত যে ক্ষুব্ধ তাও কিন্তু পরিষ্কার। অর্থাৎ যত দিন যাচ্ছে ততই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সুখেন্দু শেখর রায়ের যে দূরত্ব আছে তাও কিন্তু পরিষ্কার। দলের পক্ষ থেকে কি তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক পদক্ষেপ হতে পারে, কি জানতে পারছো দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে? দলের পক্ষ থেকে নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেওয়া হবে, তবে এখন এ নিয়ে কেউ মন্তব্য করতে চাইছেন না। দলের সর্বোচ্চ নেতৃত্ব যেহেতু পুলিশের বিষয় নিয়ে তিনি মুখ খুলেছেন, যেটা বিরোধী দলের পক্ষ থেকেও যেখানে কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ চাওয়া হয়নি, এই গ্রেপ্তারের কথা বলা হয়নি, সেইখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন রাজ্যসভার সাংসদ তিনি যেভাবে তার গ্রেপ্তারির কথা বলেছেন তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস অত্যন্ত ক্ষুব্ধ। এবং তারপরেই কিন্তু কুণাল ঘোষের এই বক্তব্য, এবং কুণাল ঘোষ বলেছেন যে তারা সুখেন্দু শেখর রায়ের এই মন্তব্যের কোনোদিন সমর্থন করেন না। সেই জায়গাতেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী কয়েকদিন অপেক্ষার পুলিশের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে তা কিন্তু পরিষ্কার। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। আরজি করের ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্টে প্রতিবাদের সব পক্ষ কিন্তু তাল কাটল স্লোগানে। বাম এবং বিজেপি আইনজীবীদের সঙ্গে বচসা তৈরি হলো তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, হাইকোর্ট চত্বরে বাম এবং বিজেপি আইনজীবীদের সঙ্গে তুমুল বচসা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। ঠিক কি থেকে বচসার সূত্রপাত পীযূষ? দেখো, আজকে যখন আইনজীবীদের এই যে র্যালি, সেই র্যালি শেষ হওয়ার পর কলকাতা হাইকোর্টের ব্রিগেডের সামনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধী আইনজীবী অর্থাৎ এই বাম এবং বিজেপির আইনজীবীরা যখন মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে তারা স্লোগান করছিলেন, সেই সময় বচসা শুরু হয় এবং বাকবিতণ্ডা শুরু হয় এবং কিছুটা ধাক্কাধাক্কিও হয়। এরপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলতে শোনা যায় যে তিনি বলেন যে আইনজীবীরা জাস্টিস চায় এই আরজি করের ঘটনা, এখানে কোনো রং বা দলমত নির্বিশেষে এই র্যালি করা হয়েছে। এরপরে কিছু প্রবীণ আইনজীবীদের হস্তক্ষেপে এই যে অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল তা কিন্তু সীমিত হয়। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।
ফের সিবিআই দপ্তরে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই নিয়ে পরপর 4 দিন, শুক্র, শনি, রবি এবং তারপর সোমবার সিবিআই দপ্তরে জিজ্ঞাসাবাদ পর্ব চলছেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের। পরপর 4 দিন ধরে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন। এর আগেও আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। কিন্তু এই প্রাক্তন অধ্যক্ষ তিনি কি করে আরজিকর হাসপাতালের তার দায়িত্বভার চলে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে তিনি অন্য হাসপাতালের প্রধান পদে দায়িত্বভার পেয়ে গিয়েছিলেন, ফলে সেই নিয়ে প্রশ্ন তুলেছিল এর আগে বিরোধীরা। এবং এই আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ তিনি দাবি করেছিলেন যে সিবিআই তাকে গ্রেপ্তার করেনি। কিন্তু পরপর 4 দিন ধরে জিজ্ঞাসাবাদ অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, ঠিক কি জানা যাচ্ছে এই যে পরপর 4 দিন ধরে এত ম্যারাথন জিজ্ঞাসাবাদ, ঠিক কোন তথ্যের খোঁজে এই সন্দীপ ঘোষের কাছে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা? দেখো, আজ সকাল 10:30 নাগাদ সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে কিন্তু আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আসেন এবং এই নিয়ে প্রায় টানা 4 দিন কিন্তু এসছে এবং 37 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং তাকে সেই রাতে কিন্তু যেখানে আরজিকর হসপিটালে যারা যেখানে স্টাফ ছিল, পড়ুয়া ছিল এবং চিকিৎসকরা ছিল, সেই সব তাদের বয়ানকে নিয়ে কিন্তু এখানে সন্দীপ ঘোষের জিজ্ঞাসাবাদ করা হলে কিন্তু অসঙ্গতি মেলে, বেশ কিছু বক্তব্যই কিন্তু অসঙ্গতি মেলে। সিবিআই কে সেভাবে কিন্তু জেরায় সাহায্য করছে না বলেই কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে এমনই কিন্তু খবর আসছে। কিন্তু এরপরেই কিন্তু একটি অভিযোগ উঠছে যে তার বাড়ির লোক, যে নির্যাতিত তার বাড়ির লোকও কিন্তু প্রশ্ন তুলছে যে সন্দীপ ঘোষকে কেন গ্রেফতার করা হচ্ছে না। এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে তার পরিবারের লোকজন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। আজ লালবাজারে তলব করা হয়েছিল আরজিকর ঘটনার প্রেক্ষিতে গুজব ছড়ানোর অভিযোগে 2 বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার এবং ডক্টর সুবর্ণ গোস্বামীকে তাদের আজকে দুপুরবেলা যাওয়ার সময় চিকিৎসকদের পক্ষ থেকে একটি লম্বা মিছিল করে লালবাজার পর্যন্ত যাওয়া হয়। যদিও তাদের ততদূর পর্যন্ত যেতে দেওয়া হয়নি, তাদেরকে ফিয়ার্স লেনের কাছে আটকে দেওয়া হয়। 2 আইনজীবীকে সঙ্গে নিয়ে 2 চিকিৎসক লালবাজারে ভেতরে গিয়েছেন। লালবাজার থেকে তারপর চিকিৎসকদের যে মিছিল ছিল সেই মিছিল চিকিৎসকরা সেখান থেকে ফিরে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। লালবাজারের সামনে থেকে ফিরে আসছেন চিকিৎসকরা এবং তারা ফিরে এসে আবারও মেডিকেল কলেজের সামনে তাদের প্রাথমিকভাবে আবারও সমবেত হওয়ার কথা রয়েছে। শেষ পর্যন্ত তাদের যে সিদ্ধান্ত তা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে মেডিকেল কলেজের কাছেই প্রাথমিকভাবে তাদের সিদ্ধান্ত ছিল। লালবাজার পর্যন্ত 2 চিকিৎসককে আইনজীবী সহ পৌঁছে দিয়ে তারা সেখানে অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত না ডক্টর কুণাল সরকার এবং ডক্টর সুবর্ণ গোস্বামী লালবাজার থেকে বেরিয়ে আসেন। যে মেডিকেল কলেজ থেকেই তারা গিয়েছিলেন। এই মুহূর্তে লালবাজারেই রয়েছেন ডক্টর কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী। এই যখন আরজিকর যে ঘটনা ঘটে সেই ঘটনার পর চিকিৎসকদের সংগঠনের পক্ষ থেকে ডক্টর সুবর্ণ গোস্বামী তার পরিবারের সঙ্গে কথা বলেছিলেন এবং তাদের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের যা জানানো হয়েছিল তার প্রেক্ষিতে ডক্টর সুবর্ণ গোস্বামী তিনি কয়েকজন ফরেনসিক বিশেষজ্ঞের সঙ্গেও কথা বলেন। তার ভিত্তিতেই তিনি কিছু কথা গণমাধ্যমে বলেছিলেন এবং সেই কথার প্রেক্ষিতেই তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি গুজব ছড়াচ্ছেন গণমাধ্যমে। সেই কারণেই তাকে তলব করা হয়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, এই মুহূর্তে চিকিৎসকদের যে মিছিল লালবাজারে সঙ্গে করে পৌঁছে দিয়েছিলেন এই ডক্টর কুণাল সরকার এবং ডক্টর সুবর্ণ গোস্বামী, সেই মিছিল এই মুহূর্তে ঠিক কোথায়, কি তাদের পরবর্তী পদক্ষেপ? দেখো, এই বিষয়ে তোমাকে পরিষ্কার করে বলি যে প্রায় 45 মিনিট পরে যখন তারা 2 ডাক্তার, ডক্টর কুণাল সরকার এবং আমাদের আরেক ডাক্তার, তারা যখন বেরোলেন তখন একটা বিষয় পরিষ্কার করে বললেন যে পুলিশ কমিশনার এবং শীর্ষ যে সমস্ত পুলিশ আধিকারিকরা তাদের সঙ্গে আজকে কথাবার্তা বললেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হয়েছে। তারা এই 2 সিনিয়র ডাক্তারের কাছ থেকে
সাহায্য চেয়েছেন যে যাতে পরিস্থিতি স্বাভাবিক করা যায় এবং এই পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে তারা যেন সহযোগিতা করে। পাশাপাশি তাদেরকে যে তাদের ব্যক্তিগত বক্তব্য রাখার জন্য যে সমন পাঠিয়ে তাদেরকে ডেকে নিয়ে আসা হয়েছে সেটাকেও তারা মানে তুলে নেয় এবং বলে যে আপনাদের সাহায্য না পেলে অন্যান্য ডাক্তাররা বিভিন্নভাবে যে বিভ্রান্ত হচ্ছে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না। ফলে এই ধরনের পরিস্থিতি যখন চলছে তার পাশাপাশি কিন্তু ডাক্তারবাবুদের পক্ষ থেকে দুই ডাক্তার কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন বলে তারা সংবাদ মাধ্যমের কাছে আমাদের কাছে জানিয়ে গেলেন যে ডাক্তাররা যে দাবির ভিত্তিতে আন্দোলন চালাচ্ছে বা তারা রাস্তায় নেমেছে সেটা কিন্তু দ্রুত তার সমাধান তারা চাইছেন এবং যতক্ষণ না সেই সমাধান হয় ততক্ষণ কোনো একজন ডাক্তারকে আপনারা এইভাবে সমন পাঠিয়ে সেই জুনিয়র ডাক্তার হোক আর সিনিয়র ডাক্তার হোক আর কোনো একজন ডাক্তারকে এইভাবে সমন পাঠিয়ে লালবাজারে ডাকা যাবে না। এটা কিন্তু নিশ্চয়তা দিতে হবে এবং তার সাথে সাথেই কিন্তু পুলিশ কমিশনার সেটা অ্যাসিওর করেন যে না তিনি আর এইভাবে ডাকবেন না, এটা তাকে অ্যাসিওর করেছেন এবং পাশাপাশি যেটা বলেছেন যে আমরা আমাদের যে স্ট্যান্ডে ছিলাম সেই স্ট্যান্ড পয়েন্ট থেকে কিন্তু আমরা সরছি না, অর্থাৎ উই নিড জাস্টিস, আমরা উই ওয়ান্ট জাস্টিসের যে দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি সেই দাবি থেকে আমরা সরছি না। পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে সেটা আমরা সবাই মিলে আলোচনার ভিত্তিতেই এটা আমরা আবার পরবর্তী পদক্ষেপের কথা জানাবো। এবং এই মুহূর্তে তোমাকে বলি যে তারা ফেয়ার প্ল্যানে যখন এসে পৌঁছলেন সেই সময় অপেক্ষারত যে সমস্ত ডাক্তারবাবুরা প্রসেশন করে বা মিছিল করে এসেছিলেন তারা তাদের কাছ থেকে কি কি কথা হলো জানার পরেই উই ওয়ান্ট জাস্টিস সেই আবার সেই পুরনো ধ্বনি এবং তারা এই মুহূর্তে ধীরে ধীরে আবার মেডিকেল কলেজের দিকে ফিরে যাচ্ছেন এবং সেই ছবি ইতিমধ্যেই আমরা তুলে ধরেছি। অতএব বুঝতেই পারছো যে পুলিশ মোদ্দা কথা হলো যে সহযোগিতা চাইছেন যাতে ডাক্তাররা যে রিজিডলি যে তাদের অবস্থানে অনড় রয়েছে এবং সেই বিষয়টি বোঝাই যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন ডক্টর কুণাল সরকার শোনাবো। করতে ব্যর্থ হয়েছেন তার কারণটা আপনাদেরই খুঁজে বের করতে হবে এবং হচ্ছে যে আমাদের চিকিৎসক সমাজের যদি সাহায্য চান অন্যভাবে চিকিৎসকদেরকে সমন পাঠিয়ে কিন্তু এটা হবে না, এইটা আমরা কড়াভাবে বলি। আমাদের দুইজনকে সমন দিয়ে যেভাবে ডেকেছেন পুরো সমগ্র চিকিৎসক সমাজ হচ্ছে যে তার জন্য হচ্ছে যে আমরা এটা কড়াভাবে নিয়েছে তারা হচ্ছে সমগ্র মেডিকেল সারা দেশে তারা কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। সুতরাং আগামী দিনে কোনো চিকিৎসককে সমন দেওয়ার আগে কিন্তু 5 বার ভাববেন, আলাপ আলোচনা আমাদের সাথে করতেই পারেন। আপনারা যে আবেদন শহরকে শান্ত করবার জন্য আজকে আমাদের করছেন এইটা হচ্ছে যে অনেক আগেই আমাদের সাথে বসতে পারতেন, অনেক হচ্ছে যে আমরা কনস্ট্রাকটিভ ওপিনিয়ন আপনাদেরকে দিতে পারতাম, কিন্তু যেটা হচ্ছে আপনারা এখন আমাদের যে আরজিকর মেডিকেল কলেজ তার স্যাংটিটি সেটা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। আপনারা তদন্ত এই যে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে ব্যর্থ। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।